সেন্ট্রোমিয়ার সেটাকেই আবার অনেক সময় বলে প্রাইমারি কনস্ট্রিকশন। কনস্ট্রিকশন শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ জায়গা বা সংকীর্ণ বা সংকুচিত। এই জন্য বাংলায় অনেক সময় বলা হয় এটাকে মুখ্য সংকোচন। সংকোচন। কিন্তু যখন আমরা তাড়াতাড়ি করে আঁকি ক্রোমোজোম, এখানে একটা গোল্লা দিয়ে দিই, কিন্তু এই গোল্লা দ্বারা তো বোঝায় যে এই জায়গাটা খুব বেশি যে চেকন তা কিন্তু বোঝায় না। কিন্তু ওরকম করে তাড়াতাড়ি যখন আঁকি তখন একটা গোল্লা দিয়ে বলে দেয় যে এটা সেন্ট্রোমিয়ার। কিন্তু বাস্তবিক অর্থে সেন্ট্রোমিয়ার কিন্তু ওই জায়গাটা যে জায়গাটা সবচেয়ে বেশি সরু। শুধু তাই নয়, সেন্ট্রোমিয়ারকে চেনার আরো উপায় আছে। উপায়টা কি? তুমি যদি এই পুরো ক্রোমোজোমটা মাইক্রোস্কোপের নিচে অবজার্ভ করো, তাহলে তোমাকে প্রথমেই একটা কাজ করতে হবে। ক্রোমোজোমকে একটা রঞ্জক পদার্থের মধ্যে ডুবাইতে হবে। যেমন একটা রঞ্জক পদার্থ আছে, নাম হচ্ছে ফুলজিন। আর একটা রঞ্জক পদার্থ আছে, নাম হচ্ছে ফুকসিন। এই যে দুইটা রঞ্জক পদার্থের কথা বললাম, এগুলোর মধ্যে যদি তুমি কোনো একটা ক্রোমোজোমকে ডুবাও, তারপরে ওঠানোর পরে দেখবা ক্রোমোজোমটা রঙিন হয়ে গেছে, হালকা বাদামি বা গাঢ় বাদামি হয়ে গেছে, তখন তোমার মাইক্রোস্কোপের নিচে অবজার্ভ করতে সুবিধা হবে। কিন্তু এই ক্রোমোজোমের অন্য সকল অংশ ওই ফুলজিন বা ফুকসিন দ্বারা রঙিন হবে, কিন্তু সেন্ট্রোমিয়ারটা কখনো রঙিন হবে না। সেন্ট্রোমিয়ার কখনো রং গ্রহণ করে না। তাহলে সেন্ট্রোমিয়ারকে চেনার এটাও একটা উপায়। এক নাম্বার উপায় কি? এই জায়গাটা সবচেয়ে চিকন। দুই নাম্বার উপায় কি? তুমি যদি কোনো রঞ্জক দ্বারা রঞ্জিত করো, তাহলে সেন্ট্রোমিয়ার সেই রং গ্রহণ করবে না, সে বর্ণহীন থাকবে। তাহলে সেন্ট্রোমিয়ারকে চেনার দুইটা উপায় বললাম। আরো একটা উপায় আছে। ক্রোমোজোমের ভেতরে আমরা গত ক্লাসে যেমন দেখছিলাম, এরকমের দুইটা চিকন সুতা থাকে। সুতা দুইটা এমন ভাবে সাজানো থাকে যে এরকম দুইটা সুতা, তারা পরস্পর সমান্তরাল ভাবে থাকে। এই যে দেখো, একটা সাপেক্ষে আরেকটা সমান্তরাল। তারপর আবার নিজেরা নিজেরা তারা পেঁচানো থাকে। আবার এই ক্রোমোজোমের এই পাশ থেকে ওই পাশে তারা সর্পিল আকারে সাজানো থাকে। দেখো স্পাইরালি, এই স্পাইরালি। এই যে দুইটা সুতা, এই সুতা দুইটাই হচ্ছে ডিএনএ। এই সুতা যখন সেন্ট্রোমিয়ারের ভেতর দিয়ে যাবে তখন প্যাচ ছাড়া যাবে। সেন্ট্রোমিয়ারের ভেতর দিয়ে যখন যাবে তখন তার মধ্যে কোনো প্যাচ থাকবে না। যেই সেন্ট্রোমিয়ার পার হয়ে ওই পাশে যাবে, এই আবার সে প্যাচ দেওয়া শুরু করবে। আল্লাহর রহমতে গতকালকে মেডিকেলের যে রেজাল্ট দিছে, আমার 12-13 জন স্টুডেন্ট চান্স পাইছে মেডিকেলে। বুঝতে পারছো? 12 জন বা 13 জন তো ফোন করছে। তারপর আরো অনেকে হয়তো আছে ফোন করে নাই, উত্তেজনার বসে হয়তো পরে করবে। অনেকে আবার আছে পরেই না, কিন্তু 12-13 জন কালকে ফোন করছে। এখন কথা হচ্ছে কি, যে এই যে যারা চান্স পেয়েছে, একেবারে আমি চান্স পাওয়া দিছি এমন কিন্তু না, আমার কারণে চান্স পাইছে তাও কিন্তু না। যারা চান্স পাওয়ার, তারা যেখানেই পড়ুক, আমার কাছে পড়ুক অথবা অন্য জায়গায় পড়ুক, তারা ঠিকই চান্স পাবে। আর যারা চান্স পাওয়ার না, তারা আমার কাছে কেন, মেডিকেলের প্রফেসরের কাছে পড়লেও চান্স পাবে না। কারণ হচ্ছে নিজেকে পড়তে হবে, নিজেকে ওই পরিমাণে ক্যাপাসিটি থাকতে হবে, ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক কি বলছি বুঝতে পারছো? চান্স পাওয়াটা, ভালো কিছু করাটা সম্পূর্ণ স্টুডেন্টের নিজের যোগ্যতার উপর নির্ভর করে। আমরা শুধু একটু তাদেরকে মোটিভেট করতে পারি, একটু সাহায্য করতে পারি, আমরা সহায়ক মাত্র, কিন্তু মূল নিয়ামক কিন্তু সে নিজেই। তো ফিরে আসি, তাহলে সেন্ট্রোমিয়ারকে চেনার উপায় তিনটা। এক, সেন্ট্রোমিয়ারের জায়গাটা হচ্ছে সবচেয়ে চিকন, বাহুর ওই জায়গাটা সবচেয়ে চিকন। দুই, সেন্ট্রোমিয়ার কখনো রং গ্রহণ করে না, রঞ্জক পদার্থ গ্রহণ করে না, তাই বর্ণহীন থাকে। তিন, ক্রোমোনিমা নামক যে সুতা ক্রোমোজোমের মধ্যে দেখা যায়, ক্রোমোনিমা যে সুতাকে বলে, এই সুতা অন্যান্য জায়গায় পেঁচানো থাকলেও সেন্ট্রোমিয়ারের ভেতরে পেঁচানো হয় না, সোজা ভাবে থাকে। তাহলে সেন্ট্রোমিয়ারকে চেনার উপায় কয়টা বলো? তিনটা। তিনটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এই যে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, এই সেন্ট্রোমিয়ার যে সব সময় কোনো একটা ক্রোমোজোমের মাঝখানে থাকবে তাও কিন্তু না। বুঝতে পারছো? সেন্ট্রোমিয়ারটা কোনো এক সাইডেও থাকতে পারে। যেমন এইভাবে বলি, ধরো এটা একটা ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ারটা মাঝখানে আছে, থাকতে পারে। তখন সেই ক্রোমোজোমকে বলা হয় মেটাসেন্ট্রিক।
বাংলায় যেন কি বলে, বাংলাটা আমি অত ভালো জানি না, তারপর আমি লিখতেছি আন্দাজে, মধ্যকেন্দ্রিক। আবার যদি সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে না থেকে একটুখানি সাইডে থাকে, কোনো একটা বাহুর দিকে একটুখানি সরে গেল, এই যে দেখো, তখন তাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। কি বলে? সাবমেটাসেন্ট্রিক। এটার আবার বাংলা আছে একটা, উপমধ্যকেন্দ্রিক। দেখা গেল পরীক্ষায় বাংলা টার্মটাই কিনে দিয়ে দেয়, যদিও বাংলা টার্মটা অত ভালো মনে রাখা যায় না, ইংরেজিটাই ভালো। তারপর যদি এমন হয় যে না, সেন্ট্রোমিয়ারটা কোনো একটা বাহুর দিকে আরো বেশি সরে গেল, এই যে দেখা, এই ছবিতে যেরকম দেখা যায়, তখন তাকে বলা হয়, ওই ক্রোমোজোমকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। সেটাকে বাংলায় বলে প্রান্ত, না, উপপ্রান্ত কেন্দ্রিক। উপপ্রান্ত কেন্দ্রিক। জানি না আমি সঠিক বাংলাটা লিখতে পারছি কিনা। আর যদি এমন হয় যে না, সেন্ট্রোমিয়ারটা একেবারে বাহুর এক মাথায় গিয়ে আছে, এরকমও আছে যে সেন্ট্রোমিয়ারটা একদম পুরোপুরি মাথায় বাহুর, তখন তাকে বলে টেলোসেন্ট্রিক। টেইল মানে প্রান্ত, সেখান থেকে টেলোসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ার থেকে সেন্ট্রিক কথাটা আসছে। টেলোসেন্ট্রিকের বাংলা সম্ভবত প্রান্ত কেন্দ্রিক। তাহলে এইভাবে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোম 4 প্রকার হতে পারে: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এগুলো আসবে তোমাদের নোটে। তাহলে সেন্ট্রোমিয়ার চেনা হয়ে গেল। একটা ক্রোমোজোমের অংশগুলো আমরা চেনার চেষ্টা করতেছি। এই যে ক্রোমোজোমের একদম সবার বাইরে খুব পাতলা এবং স্বচ্ছ একটা আবরণ আছে, এটার নাম হচ্ছে পেলিকেল। তবে কোন কোন বিজ্ঞানী আবার এই পেলিকেলটা খুঁজে পায় নাই, অস্তিত্বটা খুঁজে পায় নাই। হয়তো তাদের মাইক্রোস্কোপটা ওরকমের যথার্থ ছিল না, অথবা যে ক্রোমোজোমটা তারা সিলেক্ট করেছে সেটার ক্ষেত্রে পেলিকেলটা খুব বেশি পাতলা ছিল। কিন্তু অনেক বিজ্ঞানী আবার পেলিকেলটার অস্তিত্ব খুঁজে পেয়েছে। হ্যাঁ, ম্যাকক্লিনটন, সোয়ানসন, এরকম অনেক বিজ্ঞানী আছে পেলিকেল খুঁজে পেয়েছে। সুতরাং পেলিকেল আসলে একটা আছে। আচ্ছা, আর ক্রোমোনিমার কথা তো বললাম। তবে ক্রোমোনিমা বলা হয় একটা সুতাকে বলে ক্রোমোনিমা, দুইটাকে একসাথে বলে ক্রোমোনিমাটা। সুতা কিন্তু দুইটা থাকে, ক্রোমোনিমাটা হচ্ছে বহুবচন, ক্রোমোনিমা হচ্ছে একবচন। আচ্ছা গেল। আরেকটা জিনিস থাকে, একটা তরল পদার্থ থাকে ওই পেলিকেলের ভেতরে। সেই তরল পদার্থের মধ্যে এই ক্রোমোজোমের সমস্ত জিনিসগুলো ভাসতে থাকে। এই তরল পদার্থটাকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে মাতৃকা, যে কাউকে ধারণ করে, মা যেমন সবাইকে ধারণ করে সেরকম। তাহলে এই তরলটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এই হচ্ছে একটা ক্রোমোজোমের মূল ব্যাপার। আর এই জিনিসটা কি, এটা আবার সব ক্রোমোজোমে থাকে না, কোন কোন ক্রোমোজোমে থাকে। এই যে একটা অতিরিক্ত খাঁজ বা সংকোচন দেখতে পাচ্ছ, এটাকে ইংরেজিতে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রিকশন। সেকেন্ডারি কনস্ট্রিকশন। আবার বাংলায় বলে গৌণ সংকোচন। এটা থাকতে পারে আবার নাও থাকতে পারে। সাধারণত একটা কোষের ভিতরে দুই একটা ক্রোমোজোমের মধ্যে এগুলো থাকে, বাকিগুলো থাকে না। যে ক্রোমোজোমে গৌণ সংকোচন থাকে সেক্ষেত্রে এই গৌণ সংকোচনের পরে যে একটা গোল মতো জায়গা আছে, এই গোল জায়গাটাকে বলা হয় স্যাটেলাইট। স্যাটেলাইট। আর যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে সেই ক্রোমোজোমকে বলে স্যাট ক্রোমোজোম। এই স্যাট আসলে একটা এব্রিভিয়েশন, সেটা ইলাবোরেশনটা আমি নোটের মধ্যে বলবো। স্যাট ক্রোমোজোম, তাহলে মানে এটা একটা স্যাট ক্রোমোজোম, যেহেতু এটার স্যাটেলাইট আছে। আরেকটা কথা না বললেই নয়, প্রত্যেকটা ক্রোমোজোমের এই দুই প্রান্ত, যেমন মনে করো এই প্রান্ত আর মনে করো নিচের দিকের এই প্রান্ত, এই দুই প্রান্ত বিকর্ষণ ধর্মী। এর কাছাকাছি যদি এই বাহু দুই মাথা কাছাকাছি নিয়ে আসো, তাহলে চুম্বকের যেমন দুই মেরু পরস্পরকে বিকর্ষণ করে ঠিক ওরকম, সমমেরু যেরকম বিকর্ষণ করে ঠিক সেরকম এই দুই বিকর্ষণ ধর্মী দুই প্রান্তের নাম হচ্ছে পেলিকেল। সরি সরি সরি, এটার নাম হচ্ছে তোমার ইয়া, ভুলে গেলাম, টেলোমিয়ার। টেলোমিয়ার, টেলোমিয়ার, টেলোমিয়ার। এই দুই প্রান্ত এমন গুরুত্বপূর্ণ, এরা যদি পরস্পরকে বিকর্ষণ না করত তাহলে কিন্তু একটা কোষের ভেতরে বা একটা নিউক্লিয়াসের ভেতরে যে অনেকগুলো ক্রোমোজোম থাকে তারা একটার সাথে আরেকটা পেঁচায় যায়। পেঁচায় যায় না, কারণ যখনই একটার মাথার কাছে আরেকটার মাথা চলে আসে দূরে ঠেলতে থাকে।
আরো একটা ব্যাপার আছে, দেখা গেছে এই দুই প্রান্তে প্রচুর পরিমাণে আয়ন থাকে, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন ইত্যাদি থাকে। তাই মনে করা হয় একটা ক্রোমোজোম যখন বিভাজিত হয়, যখন তোমার কোষ বিভাজন শুরু হয়, প্রোফেজের শেষের দিকে যখন চলে আসে, তখন কিন্তু ক্রোমোজোম গুলো এরকম হয়ে যায়। দেখো তোমাদের বইয়ে এই ছবিটাও আছে। একটা কোষ যখন বিভাজিত হয়ে সামনের দিকে আগায় প্রোফেজের শেষের দিকে, তখন এরকম হয়ে যায়। ওই ক্রোমোনিমা দুইটা থেকে হয়ে যায় চারটা। কিন্তু এই ছবিটা আমরা আঁকি নাই, এই ছবিটা আঁকাটা ভেজাল, তো এই জন্য আমরা এটা অ্যাভয়েড করে ওইটা আঁকছি এরকম। এখানে আবার পেজ দিতে হবে। স্যার, হ্যাঁ বলো। স্যার এইতে ক্রোমোজোমে তো ডিএনএ একটাই থাকে, কিন্তু যখন দুইটা ক্রোমাটিড থাকে তখন কি দুইটা ডিএনএ থাকে? হ্যাঁ, এখানে দুইটা ডিএনএ আছে, এবং এই প্রত্যেকটা সুতা যদি আমি আবার জুম করি, এই সুতা আমি খুলে বের করে নিয়ে এসে জুম করে দেখাবো না, এখন স্যার বলতে গেলে একটা আবার। ক্রোমোজোমে একটা ডিএনএ থাকে না? না, একটা ক্রোমোজোমের মধ্যে দুইটা ক্রোমোনিমা থাকে, দুইটা ক্রোমোনিমার ভেতরে দুইটা ডিএনএ থাকে। এই ক্রোমোনিমাটাই মেইনলি হচ্ছে ডিএনএ, দুইটা ডিএনএ থাকে, বুঝতে পারছো? এবং এইটারে যদি আবার তুমি বের করে এনে জুম করো, তাহলে এটার মধ্যে আবার তুমি দুইটা সুতা খুঁজে পাবা, এটার মধ্যে দুইটা সুতা, আবার এটার মধ্যে দুইটা সুতা। বুঝাতে পারছি আচ্ছা, না যখন পারিনি? স্যার যখন স্যার ওই ক্রোমাটিড দুইটা হয়ে যায় তখন একটা একটা করে তখন থাকে? দুইটা ক্রোমাটিড হয়ে যায়, যখন এই অবস্থা হয়ে যায় তখন চারটা ক্রোমানিমা তৈরি হয়। ওই ভেতরে যে সুতা দুইটা থাকে না, সেটা চারটা হয়ে যায়। বুঝাতে পারি নাই আমি? স্যার এই তখনও তো দশাতে, মানে হ্যাঁ, ডিএনএ তো এই দুইটাই থাকে। প্রত্যেকটা ক্রোমাটিড সুতার ভিতরে দুইটাই একটা থাকে। করে ডিএনএ, এটা তুমি শুধু মনে রাখবে। প্রত্যেকটা হ্যাঁ স্যার, সুতার মধ্যে সেটাই ডিএনএ সেটাই একটা। বলছি জি স্যার। হ্যাঁ, দুইটা সুতা হলে ডিএনএ দুইটা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই সুতাটাকে, একটা সুতা তুমি দেখো, তার মধ্যে কিন্তু আবার দুইটা ডিএনএ, দুইটা এইরকম। আমি দেখাবো না, একটু পরে আমি ডিএনএ এর গঠনের মধ্যে চলে যাব যখন, তখন আরো এটা নিয়ে আমি ডিটেলস কথা বলবো। ঠিক আছে? এখন ওইদিকে গেলে আবার এদিকের কিছু কথা রয়ে যাবে। এটা আমি নোট শেষ করে ওই সুতা একটা না দুইটা, ডিএনএ আবার একটা না দুইটা, ওটা আমি ওখানে যাব নিয়ে তোমাদের। তো আচ্ছা, এনিওয়ে, ওই টেলোমিয়ারের কথাটার কাছে একটু আসি। তো টেলোমিয়ার এমন একটা বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল, দেখে তো মনে হয় কিছুই না, দুই মাথা, এটার আর দরকার কি, দুই মাথা তো মাথাই। কিন্তু না, এই দুই প্রান্তে এমন কিছু আয়ন থাকে, ওরা কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, তুমি দেখবা আমরা যখন কোষ বিভাজন চ্যাপ্টার শুরু করব, সেখানে আমি তোমাদের একটা প্রোটিনের কথা বলবো। সেই প্রোটিনটার নাম হচ্ছে প্রোটিন নাম্বার 53, P53। এই প্রোটিনটা কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রণ করে। এই প্রোটিন তৈরি না হলে কোষ বিভাজন হবে না। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন বা দেখেছেন যে এই P53 নামক প্রোটিন এই টেলোমিয়ার অঞ্চল থেকেই তৈরি হয়। সুতরাং কোষ বিভাজনটা নিয়ন্ত্রণ করে এই টেলোমিয়ার অঞ্চল। এবং বিজ্ঞানীরা ইদানিং আবার আরো এটা খুঁজে পেয়েছেন, যে সমস্ত ব্যক্তির দেহে ক্যান্সার আছে, ক্যান্সার আক্রান্ত কোষের ক্রোমোজোমের এই টেলোমিয়ার অঞ্চলটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। টেলোমিয়ার অঞ্চলটার যদি নর্মাল ফাংশন না করে, সে যদি অ্যাবনর্মাল ফাংশন করে, তাহলে কোষ বিভাজনটা অ্যাবনর্মাল হয়ে যাবে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে, এবং তখনই ক্যান্সার শুরু হয়ে যায়। তাহলে দেখো, এই দুই প্রান্ত টেলোমিয়ার, সেটা কত গুরুত্বপূর্ণ। আমি কি বোঝাতে পারছি না পারিনি? জি স্যার, পারছেন। তাহলে আমরা এখন এই ক্রোমোজোমটার একটা বর্ণনা দেই না, একটা সুন্দর নোট করি ক্রোমোজোম কথাটা লিখে। সেই নোটটা করার পরে তারপরে আমরা ওই যে ক্রোমোজোমের ভেতরে যে ক্রোমোনিমা থাকে, সেটাকে আমরা জুম করে তারপর ডিএনএ এর মধ্যে চলে যাব, ডিএনএ এর স্ট্রাকচারে চলে যাব। ঠিক আছে? তাহলে হেডিং দাও ক্রোমোজোম। ক্রোমোজোম কথাটা লিখে আজকের তারিখ দাও, আন্ডারলাইন করো। এই ছবি কি আঁকছো? আগের দিন ছবি আঁকছো কিনা জানি না। ছবির ব্যাপারে নিয়ম হচ্ছে, প্রথমে ছবিটা তুমি আমার সাথে সাথে, হ্যাঁ, ছবির ব্যাপারে নিয়ম হচ্ছে প্রথমে ছবিটা তুমি আমার সাথে সাথে রাফ খাতায় আঁকবা। তোমাদের তো দুইটা খাতা রাখতে বলছি, একটা রাফ একটা ফ্রেশ। কারণ প্রথমবার ছবিটা যখন আঁকি আমরা, তখন অত ভালো করে আঁকতে পারি না, রাফ খাতায় আঁকা ভালো। তারপরে ছবির সাথে সাথে বিভিন্ন চিহ্নিতকরণ থাকে, দু একটা কথাবার্তা থাকে, সেগুলো রাফ খাতার মধ্যে থাকবে। পরে এখন যখন আমি নোট বলবো, ল্যাঙ্গুয়েজটা লিখতে থাকবা, এবং একটা সুইটেবল জায়গা তুমি খালি রাখবা। তোমার রাফ খাতার ছবিটার দিকে তাকায় তুমি সুইটেবল একটা জায়গা ওর জন্য খালি রাখবা। পরে আবার বাসায় বসে ওই ছবিটা নেট থেকে বা বই থেকে দেখে সুন্দর করে আঁকবা, যেন সুন্দর করে আঁকতে পারো। তাহলেই তোমার নোটটা সুন্দর হবে। যার নোট যত বেশি সুন্দর, তার পরীক্ষা তত ভালো হবে। যার নোট যত বেশি অগোছালো, সে কিন্তু পরীক্ষায় ভালো করে প্রিপারেশন নিতে পারবে না। নোট হবে সুন্দর, কালারফুল,
নোটে অবশ্যই তারিখ থাকবে, নোটে অবশ্যই হেডিং থাকবে, আন্ডারলাইন করা থাকবে, কালারফুল সুন্দর নোট। নোট লেখার সময় একটা ফ্লুইড পেন থাকতে হবে, লেখার মধ্যে হঠাৎ করে ভুল ত্রুটি হয়ে গেলে সেটা ফ্লুইড দিয়ে কারেকশন করে নিতে হবে। নোট যার যত সুন্দর হবে সে তত পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এটা মাইন্ড ইট। স্যার একটা জিনিস স্যার, হ্যাঁ বলো। স্যার আমাদের কলেজের স্যার বলছিল যে একটা ক্রোমোজোমে একটা ডিএনএ থাকে, কিন্তু আপনি তো বললেন দুইটা থাকে নাকি এখন? একটা ক্রোমোজোমের ভিতরে দুইটা ক্রোমোনিমা থাকে, প্রত্যেকটা ক্রোমোনিমার ভেতরে একটা করে ডিএনএ থাকে। তার তার মানে তো মানে আপনার এই অনুযায়ী যে দুইটা থাকে ডিএনএ? হ্যাঁ দুইটাই তো থাকে, দুইটাই থাকে। একটা ক্রোমোজোমের ভেতরে দুইটা ক্রোমোনিমা থাকে, প্রত্যেকটা ক্রোমোনিমার ভেতরে একটা করে ডিএনএ থাকে। তোমাকে আমি গুগলের ছবি পোস্ট করে দেব, তুমি সেখান থেকে আরো ভালোভাবে দেখতে পাবা। যে কোনো একটা ক্রোমোনিমা জুম করলে ওটাই হচ্ছে একটা ডিএনএ। দুই প্রস্থ ডিএনএ থাকে, প্রত্যেকটা ক্রোমোজোমের ভেতরে দুই প্রস্থ ডিএনএ থাকে। দুই প্রস্থ মানে বুঝতে পারছো? প্রস্থ মানে হচ্ছে একটা সেট, এটা একটা ডিএনএ, আর এটা ডিএনএ। একটা ক্রোমোজোমের ভিতরে দুইটা ডিএনএ সুতা থাকে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আমরা, তা না হলে তো কি বলা যায়, তা না হলে তো সহজেই বলা যেত যে তাহলে তুমি কিভাবে এটার এটা, উনি জানি না ব্যাখ্যাটা কিভাবে দিয়েছে। তোমার এই যে ক্রোমোনিমা, আমরা প্রত্যেকটা ডিএনএ এর মধ্যে আবার দুইটা সুতা আছে। তুমি ওই দিকেই আমাকে যাওয়া লাগতেছে এই জন্য, যেহেতু তুমি এই বিষয়টা অলরেডি পড়েছো, হয়তো স্যারের কাছ থেকে ক্লাস করেছো বলে। এইটা হচ্ছে আমার একটা ডিএনএ সুতা। ওই যে ক্রোমোনিমা যেটা দেখছো না তুমি, সেটা যদি তুমি জুম করো তাহলে এটা পাবা। ওই যে ক্রোমোনিমা, তোমার দুইটা ক্রোমোনিমা আছে না, একটা ক্রোমোনিমা এই আমি টেনে বের করে নিয়ে আসলাম, সেটার মধ্যে এই হচ্ছে ডিএনএটা। কিন্তু তোমার তো আরো একটা ক্রোমোনিমা আছে, বুঝতে পারছো? সেটাকে যদি হ্যাঁ তুমি হ্যাঁ জুম স্যার, করো বুঝছি স্যার। হ্যাঁ আচ্ছা আমি একটু আসি তোমার কাছে। সেটার মধ্যে তুমি এটা পাবা। এখন তুমি যেভাবে বলতে চাচ্ছ, যদি এমন হয় যে একটা ক্রোমোজোমের ভিতরে একটা ডিএনএ আছে, তাহলে তো তোমাকে কিভাবে ভাবতে হবে, একটা ডিএনএ এর ভেতরে যে দুইটা সুতা আছে সেটা তো তোমাকে স্বীকার করতে হবে। ডিএনএ দ্বিসূত্রক, আমরা তো সবাই জানি। তাহলে দুইটা সুতা মানে কি, এই ক্রোমোনিমাটা একটা সুতা আর এই ক্রোমোনিমাটা আরেকটা সুতা? না, তা তো সম্ভব নয়। বুঝো না এই জিনিসটা? একটা ক্রোমোজোমের ভেতরে ক্রোমোনিমা যে দুইটা আছে সেটা তো একদম প্রুফ। আর এক একটা ক্রোমোনিমার ভিতরে একটা ডিএনএ আছে, প্রত্যেকটা ডিএনএ তে দুইটা সুতা আছে। এখন তুমি যদি একটা ক্রোমোজোমে একটা ডিএনএ সুতা ভাবো, তাহলে তো এদের মধ্যে এরকমের বন্ডিং থাকতে হবে, এই একটা সুতা হইতে হবে, এই আর একটা সুতা হতে হবে। সেটা তো সম্ভব না, পসিবল না। আমি যেটা বলছি এটা ঠিক আছে। একটা ক্রোমোজোমের ভিতরে দুইটা ক্রোমোনিমা থাকে, প্রত্যেকটা ক্রোমোনিমাই আসলে আলটিমেটলি এক একটা ডিএনএ সুতা। তার মানে একটা ক্রোমোজোমের ভিতরে দুইটা ক্রোমোনিমা, দ্যাট মিন্স দুই প্রস্থ ডিএনএ থাকে। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। প্রয়োজন বোধে এটা গুগলে আরেকটু সার্চ দাও, স্যারের সাথেও একটু ডিসকাস করো, কোনো সমস্যা নাই। আচ্ছা এবার আমরা এই নোটটা একটু শেষ করি, হ্যাঁ, তারপরে আমরা ডিএনএ এর ওখানে আবার যাব। এখন লেখো, কি হেডিং দিলা, তারিখ দিলা, ক্রোমোজোমের গঠন এরকম হেডিং দিছো, বা ক্রোমোজোম হেডিং দিছো তো না? লেখো, বিভাজন দশায়, বিভাজন দশায় কোষের নিউক্লিয়াসে বিদ্যমান সরু ক্রোমাটিন তন্তুগুলি, বিভাজন দশায় কোষের নিউক্লিয়াসে বিদ্যমান সরু ক্রোমাটিন তন্তুগুলি যখন পেঁচিয়ে কমা জল বিয়োজন করে, পেঁচিয়ে তারপরে কমা তারপর জল বিয়োজন করে খাটো ও মোটা হয়, তখন তাদেরকে ক্রোমোজোম বলে। বিভাজন দশায় কোষের নিউক্লিয়াসে বিদ্যমান সরু সুতার ন্যায় ক্রোমাটিন তন্তুগুলি যখন পেঁচিয়ে কমা জল বিয়োজন করে খাটো ও মোটা হয়, তখন তাকে ক্রোমোজোম বলে। লিখতে পারছো কিনা দেখো। স্যার স্যার এই আরেকবার কি পেজের করা? ছবি তুলে গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা দেবো আনে, সংজ্ঞাটা স্যার আগে আরেকবার লিখছি। বলেন, সংখ্যাটা আরেকবার শুট আবার বলেন। বলি, আবার বলি, বিভাজন দশায়, বিভাজন দশায় কোষের নিউক্লিয়াসে বিদ্যমান সরু সুতার ন্যায়
ক্রোমাটিন তন্তুগুলি যখন পেঁচিয়ে জল বিয়োজন করে খাটো ও মোটা হয় তখন তাদেরকে ক্রোমোজোম বলে। বিভাজন দশায় কোষের নিউক্লিয়াসে বিদ্যমান সরু সুতার ন্যায় ক্রোমাটিন তন্তুগুলি যখন পেঁচিয়ে জল বিয়োজন করে খাটো ও মোটা হয় তখন তাকে ক্রোমোজোম বলে। দেখো লিখতে পারছো কিনা? লিখছি স্যার। লিখছো? আচ্ছা, লেখো প্রোফেজ এর প্রোফেজ কথাটা লেখো। প্রোফেজ এর প্রাথমিক অবস্থায় একটি আদর্শ ক্রোমোজোমে নিম্নলিখিত অংশগুলি পাওয়া যায়। প্রোফেজ এর প্রাথমিক অবস্থায় একটি আদর্শ ক্রোমোজোমে নিম্নলিখিত অংশগুলি পাওয়া যায়। একটি আদর্শ ক্রোমোজোমে প্রোফেজ এর প্রাথমিক অবস্থায় একটি আদর্শ ক্রোমোজোমে নিম্নলিখিত অংশগুলি পাওয়া যায়। জি স্যার, তারপর প্রোফেজ এর প্রাথমিক অবস্থায় একটি আদর্শ ক্রোমোজোমে নিম্নলিখিত অংশগুলি পাওয়া যায়। এবার লেখো নাম্বার 1, লেখো পেলিকেল। আমরা পেলিকেল দিয়ে শুরু করি। পেলিকেল কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো পেলিকেল। অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে ক্রোমোজোমের সর্বাপেক্ষা বাইরে স্যার হ্যাঁ স্যার এগুলোর তো নোট আছে, এটা একটু স্ক্রিন শেয়ারে পিকচারটা দিলে মনে হয় ভালো হইতো স্যার, অনেক সময় আগে পরে হইতো না তাইলে আর কি। কেন, আমি তো তোমাদেরকে নোট দিয়ে দিয়েছি গ্রুপে, তোমরাই তো বলো যে কি বলা গ্রুপে যায়। দেওয়া আছে এটা? হ্যাঁ দেওয়া আছে তো, তোমরাই তো বলো যে নোট গ্রুপে দিয়ে থাকলেও আমরা সেটা চাই না, আমরা সরাসরি লিখে নিতে চাই, সেজন্যই তো আমি লিখে দিচ্ছি। স্যার তা বলি না, মানে বলছি যে আপনি বলার সময় স্ক্রিনে যদি অন থাকে তাইলে সেটা ভালো হইতো, এক দুইটা একসাথে আপনি বলতেন না ওইটা থাকতো তাইলে। ও আচ্ছা, সেটা করব, নাও তোমাদের যেভাবে সুবিধা হয়। তাহলে তো আর আমার বলাই লাগে না, আমার মনে হয় যে এটা সামনে আনার দরকার নেই, আমি বলি আর তোমরা লেখো। এটা থাকলো স্যার একটু ভালো হয়। আচ্ছা থাকুক তাহলে, বলেন আমরা তোমাদের লিখি। তোমাদের যে রকম ভালো হয়, তোমাদের যে স্যার রকম আপনি সুবিধা যদি হয়। এটা সামনে দিয়ে দেন তাহলে আপনি তো খাতায় কিছু লিখলে আমরা দেখতে পারবো না স্যার। হ্যাঁ এখন স্যার আপনি বলেন আমরা লিখি, এটাই ভালো আচ্ছা হয়। ঠিক আছে, আমি বলি তোমরা লেখো। এই জন্যই নোট ওই গ্রুপে ফরওয়ার্ড করে দিয়ে তোমাদের মধ্যে নানা রকমের মতামত তৈরি হয়েছে। নোট এখন থেকে আর গ্রুপে ফরওয়ার্ড দিব না, তোমাদেরকে আমি আমার মতো করে লেখাই দিব, তাহলে তোমরা আর এটা নিয়ে বিভিন্ন রকমের মতামত আসবে না। স্যার নোটটা দিয়ে দিলে স্যার ভালো হয় একটু, তারপরও না নোট দিব না, নোট দিলে আবার এই নানা রকমের মতামত আসে। লেখো অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে ক্রোমোজোমের সর্বাপেক্ষা বাইরে একটি অতি সূক্ষ্ম পাতলা ও স্বচ্ছ আবরণ থাকে। অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে ক্রোমোজোমের সর্বাপেক্ষা বাইরে একটি অতি সূক্ষ্ম পাতলা ও স্বচ্ছ আবরণ থাকে, যাকে পেলিকেল বলে। অতি সূক্ষ্ম। হ্যাঁ, পাতলা স্বচ্ছ আবরণ থাকে। অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে প্রতিটি ক্রোমোজোমের বাইরে একটি অতি সূক্ষ্ম পাতলা ও স্বচ্ছ আবরণ থাকে, যাকে পেলিকেল বলে। লিখছি স্যার। দাঁড়ি সাথে লেখো ইহা
ক্রোমোজোমের অভ্যন্তরীণ বস্তু সমূহকে সংরক্ষণ করে। ইহা ক্রোমোজোমের অভ্যন্তরীণ বস্তু সমূহকে সংরক্ষণ করে। ইহা ক্রোমোজোমের অভ্যন্তরীণ বস্তু সমূহকে সংরক্ষণ করে। লিখতে পারছো কিনা দেখো। জি স্যার লিখছি। এবার লেখো, হ্যাঁ এবার লেখো নাম্বার 2, মাতৃকা বা ম্যাট্রিক্স। এবার লেখো মাতৃকা বা ম্যাট্রিক্স। হাইফেন দিয়ে লেখো পেলিকেল দ্বারা বেষ্টিত যে স্বচ্ছ তরলে ক্রোমোনিমা নামক সূত্র ভাসমান থাকে। ক্রোমোনিমা নামক সূত্র ভাসমান থাকে। পেলিকেল দ্বারা বেষ্টিত যে স্বচ্ছ তরলে ক্রোমোনিমা নামক সূত্র ভাসমান থাকে তাকে ম্যাট্রিক্স বলে। দাড়ি সাথে লেখো ম্যাট্রিক্স প্রচুর পরিমাণে প্রোটিন এবং আরএনএ সমৃদ্ধ। ম্যাট্রিক্স প্রচুর পরিমাণে প্রোটিন এবং আরএনএ সমৃদ্ধ। ম্যাট্রিক্স প্রচুর পরিমাণে প্রোটিন এবং আরএনএ সমৃদ্ধ। লিখতে পারছো কিনা বলো। জি স্যার, তারপর? আচ্ছা এবার লেখো নাম্বার 3। এবার লেখো নাম্বার 3, লেখো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো প্রতিটি ক্রোমোজোমের যে অংশটি সর্বাপেক্ষা সরু স্যার আবার একটু বলুন তো। প্রতিটি ক্রোমোজোমের যে অংশটি সর্বাপেক্ষা সরু এবং প্রতিটি ক্রোমোজোমের যে অংশটি সর্বাপেক্ষা সরু এবং ফুলজিন বা ফুকসিন রং গ্রহণ করে না সেই অংশটিকে সেন্ট্রোমিয়ার বলে। প্রতিটি ক্রোমোজোমের যে অংশটি সর্বাপেক্ষা সরু এবং ফুলজিন বা ফুকসিন রং গ্রহণ করে না তাকে সেন্ট্রোমিয়ার বলে। প্রতিটি ক্রোমোজোমের যে অংশটি সর্বাপেক্ষা সরু এবং ফুলজিন বা ফুকসিন রং গ্রহণ করে না তাকে সেন্ট্রোমিয়ার বলে। লিখতে পারছো কিনা বলো। জি স্যার। দাড়ি এবার সাথে লেখো কোন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই বাহুর ঠিক মাঝখানে অবস্থান করলে, মিউট করো নাহিদ, মিউট করো না কেন। কোন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই বাহুর ঠিক মাঝখানে অবস্থান করলে তাকে মেটাসেন্ট্রিক। কোন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই বাহুর ঠিক মাঝখানে অবস্থান করলে
তাকে মেটাসেন্ট্রিক, কমা কোনো একটি বাহুর দিকে সামান্য নিকটবর্তী হলে তাকে সাবমেটাসেন্ট্রিক, স্যার মেটাসেন্ট্রিকের পর থেকে আবার একটু বলুন তো। হ্যাঁ, কোনো একটি বাহুর দিকে সামান্য নিকটবর্তী হলে, কোনো একটি বাহুর দিকে সামান্য নিকটবর্তী হলে বা সরে গেলে তাকে সাবমেটাসেন্ট্রিক, কমা কোনো বাহুর প্রান্তের কাছাকাছি থাকলে তাকে অ্যাক্রোসেন্ট্রিক, কোনো বাহুর প্রান্তের কাছাকাছি থাকলে তাকে অ্যাক্রোসেন্ট্রিক, এবং স্যার নেটের কোনো সমস্যা করছে তো স্যার। আবার স্যার এই সেন্ট্রোমিয়ার পয়েন্টটা স্যার আবার একটু বলেন, আমি শুনতে পারিনি। আবার স্যার বলছি, মেটাসেন্ট্রিক, হ্যাঁ, আবার স্যার বলছি, আবার মেটাসেন্ট্রিকের পর। বলছি, ঠিক আছে আমি বলি, তুমি শুনতে থাকো। কোন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই বাহুর ঠিক মাঝখানে থাকলে তাকে মেটাসেন্ট্রিক, কমা কোনো এক বাহুর সামান্য নিকটবর্তী হলে তাকে সাবমেটাসেন্ট্রিক, কমা কোনো বাহুর প্রান্তের কাছাকাছি থাকলে তাকে অ্যাক্রোসেন্ট্রিক, এবং কোনো বাহুর না, এবং ক্রোমোজোমের যে কোনো এক প্রান্তে থাকলে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে, এবং ক্রোমোজোমের যে কোনো এক প্রান্তে থাকলে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে, এবং ক্রোমোজোমের যে কোনো এক প্রান্তে থাকলে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। ক্রোমোজোমের যে কোনো এক প্রান্তে থাকলে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। আবার বলি, কোন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই বাহুর ঠিক মাঝখানে থাকলে তাকে মেটাসেন্ট্রিক, কমা কোন বাহুর সামান্য নিকটবর্তী হলে তাকে সাবমেটাসেন্ট্রিক, কমা কোন বাহুর প্রান্তের কাছাকাছি থাকলে তাকে অ্যাক্রোসেন্ট্রিক, এবং ক্রোমোজোমের যে কোনো এক প্রান্তে অবস্থান করলে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। লিখতে পারছো না পারো নাই? জি স্যার। জি স্যার লিখছি। জি আচ্ছা, স্যার লিখছি। লিখছো, ঠিক আছে। এবার একটা কথা বলবো, সেটা শোনো মন দিয়ে। এই যে আমাদের সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, যখন কোষ বিভাজন হবে, তোমরা দেখবা আমরা যখন কোষ বিভাজন করব তখন দেখবা যে এরকমের মাকু তৈরি হবে, মাকু বা স্পিন্ডেল, হয়তো তোমরা ক্লাস 9-10 পড়ে থাকতে পারো। তারপরে তোমরা দেখবা এই ক্রোমোজোম গুলো মাকুর সাথে এরকম এসে আটকায় যাবে। তারপরে মাকু এই ক্রোমোজোম গুলোকে টেনে ভাগ করে এক মেরুর দিকে আরেক মেরুর দিকে এরকম টেনে নিয়ে যাবে। এই কথাগুলো সম্পর্কে আইডিয়া আছে কিনা তোমাদের আমি জানি না। একটা কোষ বিভাজন যখন হবে তখন দেখবা মাকু তৈরি হবে, এরকম স্পিন্ডেল বা মাকু বলে। শুনেছো এই কথা কখনো? জি স্যার। স্পিন্ডেল বা মাকু তৈরি হয় কোষ বিভাজন কালে, এটা শুনছো না শোনো নাই? জি স্যার শুনেছি। শুনেছো, হ্যাঁ। তারপরে দেখবা যে এই মাকুর সাথে এই ক্রোমোজোম আটকায় যাবে, এরকম আটকায় যাওয়ার পরে এই মাকুর কাজ হবে ক্রোমোজোমটাকে ছিঁড়ে দুই ভাগ করে ফেলা, এই সেন্ট্রোমিয়ারের এখান থেকে দুই ভাগ করে ফেলবে, তারপর টেনে দুই দিকে নিয়ে যাবে। এখন কথা হচ্ছে এই সেন্ট্রোমিয়ারটা তো মাকুর সাথে এসে আটকায়, কিসের মাধ্যমে আটকায় সেটা এখন আমি বলবো। এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে আবার এরকমের বড় বড় দুইটা প্রোটিন থাকে। এই বড় দুইটা প্রোটিনকে বলা হয় কাইনেটোকোর। প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুইটা বড় প্রোটিন থাকে। এই বড় প্রোটিন দুইটাকে বলা হয় কাইনেটোকোর, CHINETO, কাইনেটোকোর, CHORE, কাইনেটোকোর। বুঝতে পারছো? এই কাইনেটোকোরের আবার মাঝখানে আবার দুইটা ছোট ছোট দানাদার প্রোটিন থাকে। ও না, এটা CH না, এটা কে, এটা কে দিয়ে হবে, কাইনেটোকোরের এটা কে দিয়ে লিখতে হবে।
KINO কাইনো, কাইনেটোকোর, কাইনেটো, KINETO কাইনেটো, ঠিক আছে, এবার ঠিক আছে, কাইনেটোকোর। এখন এই কাইনেটোকোরের মাঝখানে আবার ছোট ছোট দুইটা দানাদার প্রোটিন থাকে, ওদেরকে বলে মোটর প্রোটিন, মোটর প্রোটিন, MOTOR, মোটর, আর প্রোটিন বানান PROTEIN, মোটর প্রোটিন। এখন এই কথাটা আমি এখন বলবো। লেখো সেন্ট্রোমিয়ারের দুই পাশে, আগে যে নোটটা লিখছো তার সাথেই লেখো, এটা কিন্তু তোমাকে যে নোট দিছি আমি তার মধ্যে মনে হয় পাবা না এই লেখাটা। লেখো সেন্ট্রোমিয়ারের দুই পাশে কাইনেটোকোর নামক দুটি বৃহৎ প্রোটিন অণু থাকে। সেন্ট্রোমিয়ারের দুই পাশে কাইনেটোকোর নামক দুটি বৃহৎ প্রোটিন অণু থাকে। সেন্ট্রোমিয়ারের দুই পাশে কাইনেটোকোর নামক দুটি বৃহৎ প্রোটিন অণু থাকে। লিখছো কিনা বলো? জি স্যার লিখছি। দাঁড়ি সাথে লেখো প্রতিটি কাইনেটোকোর এর মাঝে মোটর প্রোটিন নামক একটি দানাদার প্রোটিন অণু থাকে। প্রতিটি কাইনেটোকোর এর মাঝে মোটর প্রোটিন নামক একটি দানাদার প্রোটিন অণু থাকে। আচ্ছা, এই যে DPE এই নামে একজন ক্লাস করতেছো, তাকে তো চিনলাম না। এইরকম নাম দিয়ে ঢুকবা না, কেউ যখন ক্লাস করবা সে তার নিজস্ব নাম দিয়ে ঢুকবা। স্যার মাঝখানে দুটো কি বললেন স্যার? স্যার আমার স্যার মোবাইলে একটু সমস্যা হয়েছে স্যার, এর জন্য স্যার ল্যাপটপ দিয়ে ঢুকছি স্যার। নাম ও, দিতে তোমার নাম বলো, নাম বলো। স্যার আমার নাম জাইম স্যার। জাইম, আচ্ছা ঠিক আছে। কি যেন বলছিলাম লাইনটা? কাইনেটোকোর এর মাঝখানে, প্রতিটি কাইনেটোকোর এর মাঝখানে মোটর প্রোটিন নামক একটি দানাদার প্রোটিন অণু থাকে। প্রতিটি কাইনেটোকোর এর মাঝখানে মোটর প্রোটিন নামক একটি দানাদার প্রোটিন অণু থাকে। দুই প্রত্যেকটার মধ্যে একটা করে, দুই পাশে তো দুইটা কাইনেটোকোর, এক একটার মধ্যে একটা করে মোটর প্রোটিন, বুঝো নাই? প্রতিটি কাইনেটোকোরের মাঝে মোটর প্রোটিন নামক একটি দানাদার প্রোটিন অণু থাকে। বুঝতে পারছো না পারো নাই? প্রতিটি কাইনেটোকোর এর মাঝে মোটর প্রোটিন নামক একটি দানাদার প্রোটিন অণু থাকে। লিখতে পারছো? জি স্যার স্যার নোটের হ্যাঁ। চিত্রে কি এই কাইনেটোকোরটাও কি আঁকবো? নাই 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 নাই, নোটের ছবিতে নাই। কিন্তু স্যার আমি আছে মনে আঁকবো। হয়। আছে 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 আছে, হ্যাঁ দেখলাম তো আছে। কাইনেটোকোর আছে, মোটর প্রোটিনটা নাই। কাইনেটোকোর আছে, মোটর প্রোটিন নাই, সেজন্য মোটর তাহলে প্রোটিনটা ওর স্যার মধ্যে মোটর প্রোটিন দিয়ে নেব? হ্যাঁ মোটর প্রোটিন দিয়ে নিতে পারো, হ্যাঁ দিয়ে নিতে পারো। আচ্ছা এবার লেখো কোষ বিভাজনকালে এই মোটর প্রোটিনের সাহায্যে ক্রোমোজোম মাকু তন্তুর সাথে যুক্ত হয়। কোষ বিভাজনকালে এই মোটর প্রোটিনের মাধ্যমে ক্রোমোজোম মাকু তন্তুর সাথে যুক্ত হয়। কোষ বিভাজনকালে এই মোটর প্রোটিনের মাধ্যমে ক্রোমোজোম মাকু তন্তুর সাথে যুক্ত হয়। লিখতে পারছো না পারো নাই? স্যার লিখছি। আচ্ছা দাঁড়ি স্যার এই এবার লাইনটা আরেকবার লেখো, একটু বলবেন? হ্যাঁ কোষ বিভাজনকালে এই মোটর প্রোটিনের সাহায্যে ক্রোমোজোম মাকু তন্তুর সাথে যুক্ত হয়। কোষ বিভাজনকালে এই মোটর প্রোটিনের সাহায্যে ক্রোমোজোম মাকু তন্তুর সাথে যুক্ত হয়। কোষ বিভাজনকালে এই মোটর প্রোটিনের সাহায্যে ক্রোমোজোম মাকু তন্তুর সাথে যুক্ত হয়। হয়েছে স্যার। লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি এবার সাথে লেখো, নিচে লেখো নাম্বার 2। এতক্ষণ ধরে আমরা নাম্বার 2 না 3?
এতক্ষণ আমরা কি সেন্ট্রোমিয়ার কয় নাম্বার 2 না 3? স্যার 3 নাম্বার। 3 নাম্বার। পেলিকেল ছিল 1, ম্যাট্রিক্স ছিল 2, সেন্ট্রোমিয়ার ছিল 3। এবার লেখা হচ্ছে নাম্বার 4, ক্রোমোনিমা। ক্রোমোনিমা প্রতিটি ক্রোমোজোমের ভেতরে দুইটি সরু সুতা অনুদৈর্ঘ্যভাবে সর্পিল আকারে, প্রতিটি ক্রোমোজোমের ভেতরে দুইটি সরু সুতা অনুদৈর্ঘ্যভাবে সর্পিল আকারে পরস্পরের সমান্তরালে অবস্থান করে, যাদের একটিকে ক্রোমোনিমা এবং দুইটিকে একত্রে ক্রোমোনিমাটা বলে। প্রতিটি ক্রোমোজোমের ভেতরে দুইটি সরু সুতা অনুদৈর্ঘ্যভাবে সর্পিল আকারে পরস্পরের সমান্তরালে অবস্থান করে, যাদের একটিকে ক্রোমোনিমা এবং দুইটিকে একত্রে ক্রোমোনিমাটা বলে। লিখতে পারছো কিনা দেখো। স্যার পরস্পর সমান্তরালে, তারপর একটু বলেন। সর্পিল আকারে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের ভেতরে দুইটি সরু সুতা অনুদৈর্ঘ্যভাবে সর্পিল আকারে পরস্পরের সমান্তরালে অবস্থান করে, যাদের একটিকে ক্রোমোনিমা এবং দুইটিকে একত্রে ক্রোমোনিমাটা বলে। যাদের একটিকে ক্রোমোনিমা এবং দুইটিকে একত্রে ক্রোমোনিমাটা বলে। প্রতিটি ক্রোমোজোমের ভেতরে দুইটি সরু সুতা অনুদৈর্ঘ্যভাবে সর্পিল আকারে পরস্পরের সমান্তরালে অবস্থান করে, যাদের একটিকে ক্রোমোনিমা এবং দুইটিকে একত্রে ক্রোমোনিমাটা বলে। লেখছি স্যার। দাঁড়ি সাথেই লেখো, মিওসিস 1 কোষ বিভাজনের প্রোফেজ 1 দশায় এই ক্রোমোনিমার গায়ে, মিওসিস 1 কোষ বিভাজনের প্রোফেজ 1 দশায় এই ক্রোমোনিমার গায়ে এক প্রকার দানা আবির্ভূত হয়, যাকে ক্রোমোমিয়ার দানা বলে। ক্রোমোমিয়ার দানা বলে। প্রোফেজ 1 দশা, তারপর স্যার। হ্যাঁ, মিওসিস 1 কোষ বিভাজনের প্রোফেজ 1 দশায় এই ক্রোমোনিমার গায়ে এক প্রকার দানা ভেসে ওঠে বা এক প্রকার দানা আবির্ভূত হয়, যাকে ক্রোমোমিয়ার দানা বলে। লিখতে পারছো কিনা বলো। জি স্যার লিখেছি। লেখো, দুটি ক্রোমোনিমা লিখছো? জি স্যার। জি এই স্যার। শব্দটা লেখো, প্যারানোমিক ও প্লেকটোনোমিক, PLECTONO, প্লেকটোনোমিক উপায়ে দুটি ক্রোমোনিমা প্যারানোমিক ও প্লেকটোনোমিক উপায়ে পরস্পরের সাথে পেঁচানো থাকে। দুটি ক্রোমোনিমা প্যারানোমিক ও প্লেকটোনোমিক উপায়ে পরস্পরের সাথে পেঁচানো থাকে। দাঁড়ি স্যার প্লেকটোনোমিক না মোমিক? আপনি তো মোমিক লেখছেন। নো প্লেকটোনোমিক,
এনো এনো প্লেকটোনমিক, প্যারানমিক ও প্লেকটোনমিক উপায়ে পরস্পরের সাথে পেঁচানো থাকে। দাড়ি, সাথেই লেখো প্যারানমিক প্যাঁচ সহজে পৃথক করা গেলেও প্লেকটোনমিক প্যাঁচ সহজে পৃথক করা যায় না। প্যারানমিক প্যাঁচ সহজে পৃথক করা গেলেও প্লেকটোনমিক প্যাঁচ সহজে পৃথক করা যায় না। প্যারানমিক প্যাঁচ সহজে পৃথক করা গেলেও প্লেকটোনমিক প্যাঁচ সহজে পৃথক করা যায় না। লিখতে পারছো না পারো নাই? লিখছি স্যার। আচ্ছা, এতক্ষণ ধরে তোমরা ক্রমনিমা লিখতেছিলে, এটা নাম্বার কত ছিল? 4। ও আরেকটু লেখো, ওর সাথে আরেকটু লেখো। প্রকৃত অর্থে ডিএনএ ও হিস্টোন প্রোটিন দিয়ে এই ক্রমনিমা সূত্র তৈরি হয়। প্রকৃত অর্থে ডিএনএ ও হিস্টোন প্রোটিন দিয়ে এই ক্রমনিমা সূত্র তৈরি হয়। প্রকৃত অর্থে ডিএনএ ও হিস্টোন প্রোটিন দিয়ে এই ক্রমনিমা সূত্র তৈরি হয়। প্রকৃত অর্থে ডিএনএ ও হিস্টোন প্রোটিন দিয়ে এই ক্রমনিমা সূত্র তৈরি হয়। লিখতে পারছো কিনা বলো? জি স্যার লিখছি। এবার লেখো, নাম্বার পরেরটা দাও, কত নাম্বার হবে? 5 নাম্বার। 5 নম্বর। 5 নাম্বারে লেখো গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। ইংরেজিতে লেখো সেকেন্ডারি কনস্ট্রিকশন অথবা বাংলায় লেখো গৌণ কুঞ্চন। লেখো স্যার গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রাকশন। হ্যাঁ, সেকেন্ডারি কনস্ট্রিকশন। লেখো কোষে বিদ্যমান এক বা একাধিক ক্রোমোজোমের বাহুতে, কোষে বিদ্যমান এক বা একাধিক ক্রোমোজোমের বাহুতে যদি সেন্ট্রোমিয়ার ছাড়াও অতিরিক্ত কোনো সংকুচিত স্থান থাকে তবে তাকে গৌণ কুঞ্চন বলে। কোষে বিদ্যমান এক বা একাধিক ক্রোমোজোমে যদি সেন্ট্রোমিয়ার ছাড়াও অতিরিক্ত কোনো সংকীর্ণ স্থান থাকে তবে তাকে গৌণ কুঞ্চন বলে। দাড়ি, নিউক্লিওলাস সাধারণত এই গৌণ কুঞ্চনের সাথে যুক্ত থাকে। 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 লিখছো কিনা বলো? জি স্যার লিখেছি। আরেকটু লিখে ছাড়বো, 1 মিনিট। লেখো গৌণ কুঞ্চনের পরে ক্রোমোজোমের বাহুর, গৌণ কুঞ্চনের পরে ক্রোমোজোমের বাহুর প্রায় গোলাকার অংশকে স্যাটেলাইট বলে। গৌণ কুঞ্চনের পরে ক্রোমোজোমের বাহুর প্রায় গোলাকার অংশটিকে স্যাটেলাইট বলে। গৌণ কুঞ্চনের পরে ক্রোমোজোমের বাহুর প্রায় গোলাকার অংশটিকে স্যাটেলাইট বলে। দাড়ি, সাথেই লেখো স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট, এসএটি স্যাট, স্যাটের একটা ফুল মিনিং আছে,
সাইনে অ্যাসিড থাইমোনিউক্লিনিকো, থাইমোনিউক্লিনিকো, THYMO, থাইমো নিউক্লিনিকো, NU CLENICO, থাইমোনিউক্লিনিকো। কারণ এই জায়গায় এই বিশেষ ধরনের অ্যাসিড পাওয়া যায়, সাইনে অ্যাসিড থাইমোনিউক্লিনিকো। স্যাটের ফুল মিনিং হচ্ছে সাইনে অ্যাসিড থাইমোনিউক্লিনিকো। তাহলে লাইন এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। লাইনটা হচ্ছে এরকম, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। স্যাট হচ্ছে SAT, তার ফুল মিনিংটা হচ্ছে সাইনে অ্যাসিড থাইমোনিউক্লিনিকো। শেষ লাইন লেখো, মানুষের 13, 14, 15, 21 এবং 22 নং ক্রোমোজোমে স্যাটেলাইট পাওয়া যায়। কোনটা কোনটা এটা এমসিকিউতে দিবে কিন্তু। মানুষের 13, 14, 15, 21 ও 22 নং ক্রোমোজোমে স্যাটেলাইট পাওয়া যায়। মানুষের যে 23 জোড়া ক্রোমোজোম আছে, হ্যাঁ, মানুষের 13, 14, 15, 21 ও 22 নং ক্রোমোজোমে স্যাটেলাইট পাওয়া যায়। মানুষের 13, 14, 15, 21 ও 22 নং ক্রোমোজোমে স্যাটেলাইট পাওয়া যায়। দাঁড়ি। তাহলে আমরা ক্রোমোজোমের গঠন প্রায় শেষ করেছিলাম, খালি ওই টেলোমিয়ারটা একটুখানি বললে পরের দিন ক্রোমোজোমের গঠন শেষ হয়ে যাবে। তো আজকে আর সময় নাই, তোমাদের অনেকের 5টায় পড়া আছে, 5টা অলরেডি 5 বাজে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ছবি যে কয়টা আছে সবগুলোই আঁকবো নাকি? কোনটা ছবি? না, খালি এই একটা আঁকো। ছবি একটা আঁকলেই হবে, নোটেও ছবি দেওয়া আছে। এটা কি ছবি তুলে দিয়ে দিব আমি? জি স্যার, এটা দিয়ে দেন, ভালো হয়। নোটটা স্যার দিয়ে দিন স্যার, তাহলে ছবিগুলো স্যার আমরা সুন্দর মতো বসাই কোন জায়গায় কি হবে সেটা ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, নোটটা দিয়ে দিন স্যার কিন্তু।